এই মুভিটি এমন একটি ভার্টিক্যাল কারাগারের যেখানে অত্যন্ত বিপজ্জনক কয়েদিদের বন্দী করে রাখা হয়। এই অদ্ভুত জেলে মোট ৩৩৩টি ফ্লোর রয়েছে এবং প্রতিটি ফ্লোরে দুজনকে একসাথে রাখা হতো। এই জেলের একটি অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যে এখানে অপরাধী ছাড়াও বাইরের দুনিয়ার উপর বিরক্ত হয়ে যাওয়া অথবা জীবনে নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করতে চাওয়া সাধারণ মানুষও ফর্ম ফিল আপ করে স্বেচ্ছায় এখানে আসতে পারত। তবে এখানে প্রবেশ করার আগে প্রত্যেকের কাছ থেকে তাদের সবচেয়ে প্রিয় খাবারের নাম জানতে চাওয়া হতো। কয়েদিদের পছন্দের সেই খাবার তৈরি করে জেলের প্রশাসন একটি বড় প্ল্যাটফর্মের উপর সাজিয়ে রেখে দিত। এরপর সেই খাবার নিচের স্তরের মানুষদের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না তা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা ছিল না, কারণ এই জেলের প্রতিটি ফ্লোরের ঠিক মাঝখানে একটি করে বড় হোল ছিল যার উপর দিয়েই উপর থেকে নিচের দিকে এই খাবারের প্ল্যাটফর্মটি নেমে যেত। প্রতিটি ফ্লোরে এই প্ল্যাটফর্মটি মাত্র 2 মিনিটের জন্য থামতো। ওই 2 মিনিটের মধ্যেই যে যতটুকু খেতে পারে তাকে খেয়ে নিতে হতো। 2 মিনিট পার হতেই প্ল্যাটফর্মটি আবার নিচের স্তরের দিকে রওনা দিত। যদি কোনো কয়েদি লোভের বশে প্ল্যাটফর্ম থেকে খাবার তুলে নিয়ে নিজের সেলে লুকিয়ে রাখার চেষ্টা করে তবে প্ল্যাটফর্মটি নিচে চলে যাওয়ার সাথে সাথেই জেলের সিস্টেম চালু হয়ে যেত। তখন সেই ফ্লোরটি হয় এতটাই গরম হবে যে ভেতরের মানুষ পুড়ে ছাই হয়ে যাবে অথবা এতটাই ঠান্ডা হবে যে তারা জমে বরফ হয়ে মারা যাবে। এই জেলের আরেকটি নিয়ম ছিল যে কয়েদিরা এখানে আসার সময় নিজেদের সাথে নিজের পছন্দ মতো যে কোনো একটি জিনিস নিয়ে আসতে পারবে। তবে এই জেলে টিকে থাকা মোটেও সহজ ছিল না, কারণ প্রতি 30 দিন পর পর কয়েদিদের ফ্লোর লটারির মাধ্যমে সম্পূর্ণ বদলে দেওয়া হতো। লটারিতে যারা উপরের সেলে পৌঁছাতো তারা প্ল্যাটফর্মের খাবার পেট পুরে খেত এবং ইচ্ছামতো নষ্ট করত। এই কারণে নিচের ফ্লোরের মানুষদের জন্য কোনো খাবারই বাকি থাকতো না। একদম শেষ ফ্লোরগুলোতে পৌঁছাতে পৌঁছাতে প্ল্যাটফর্মে শুধু কয়েদিদের খাওয়া এঁটো বাসন ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকতো না। মুভির শুরুতে আমাদের কিছু মানুষদের ইন্টারভিউ নেওয়া দেখানো হয় যারা এই জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছে তাদের প্রিয় খাবারের নাম জিজ্ঞেস করা হয় এবং নিজেদের সাথে একটি করে জিনিস নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর আমরা প্যারাম্পনকে দেখতে পাই। যখন তার ঘুম ভাঙে তখন সে নিজেকে 24 নম্বর ফ্লোরে আবিষ্কার করে। সেখানে তার সাথে তার এক মোটা সেলমেট ছিল যার নাম ছিল জ্যামিটিয়ান, যাকে আমরা জ্যামি বলে ডাকবো। জ্যামি দেখতে বেশ কঠোর প্রকৃতির মানুষ হলেও ভেতরে ভেতরে সে পিৎজা খেতে ভীষণ ভালোবাসতো। পিৎজার প্রতি তার ভালোবাসা এতটাই অন্ধ ছিল যে একবার সময় মতো পিৎজা না পাওয়ায় সে নিজের বাড়িঘর সহ বাবা মাকেও পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। তখন থেকেই তার বাবা মা তাকে ভয় পেতে শুরু করেন এবং তাকে শুধরে নেওয়ার জন্য এই অদ্ভুত জেলে পাঠিয়ে দেন। এখানে আসার আগেও সে নিজের প্রিয় খাবার হিসেবে পিৎজার নামই লিখেছিল, কিন্তু যখন খাবার ভর্তি প্ল্যাটফর্ম তাদের ফ্লোরে এসে থামে তখন জ্যামি দেখে যে কেউ একজন তার পিৎজার উপর থেকে সমস্ত চিকেন খুঁটে খেয়ে নিয়েছে। নিজের পিৎজার এই অবস্থা দেখে জ্যামি প্রচন্ড রেগে যায় এবং প্ল্যাটফর্ম থেকে রেগে মেগে অন্য কয়েদিদের অংশের খাবার খেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই তাদের ঠিক ওপরের ফ্লোর অর্থাৎ 23 নম্বর ফ্লোর থেকে রুবেসপিয়ার এবং তার সেলমেট জ্যামিকে অন্য কয়েদিদের খাবার খেতে বাধা দেয়। তারা জ্যামিকে জানায় যে তার পিৎজার চিকেন আসলে 21 নম্বর ফ্লোরের লোকেরা খেয়েছে এবং জ্যামি যেন রেগে গিয়ে অন্যদের অংশের খাবার নষ্ট না করে। সে যদি আজ অন্যদের খাবার খেয়ে নেয় তবে তা দেখে বাকি কয়েদিরাও একই কাজ করবে, যার ফলে নিচের ফ্লোর পর্যন্ত কোনো খাবারই পৌঁছাবে না এবং তাদের তৈরি করা সিস্টেম ভেঙে যাবে। আসলে এই জেলের ভেতরে এখন কয়েদিদের একটি বড় গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল যারা একতা ও সুষম বন্টনে বিশ্বাস করত এবং কঠোরভাবে শুধু নিজেদের অংশের খাবারটুকুই খেত। এদেরকে লয়ালেন্স বলা হতো। তবে এই জেলে এমন কিছু স্বার্থপর মানুষও ছিল যারা লয়ালেন্সদের এই নিয়ম মানত না। প্ল্যাটফর্ম তাদের কাছে পৌঁছালেই তারা খাবার নষ্ট করত। লয়ালেন্স গ্রুপের সদস্যরা এমন নিয়ম ভঙ্গীকারীদের ধরে কঠোর শাস্তি দিত যাতে এই নিয়ম কোনোভাবেই না ভাঙে এবং খাবার যেন একদম শেষ ফ্লোর পর্যন্ত পৌঁছাতে পারে। রুবেসপিয়ার জ্যামিকে বোঝায় যেন সে অন্যের খাবার না ছোয়। সে আশ্বাস দেয় যে যারা আজ জ্যামির পিৎজা খেয়েছে আগামীকাল লয়ালেন্সদের 19 এবং 20 নম্বর ফ্লোরের সঙ্গীরা 21 নম্বর ফ্লোরে গিয়ে সেই পিৎজা চোরকে উচিত শিক্ষা দেবে। রুবেসপিয়ারের এই সমস্ত কথা শোনার পরও জ্যামি কোনো নিয়ম মানতে রাজি ছিল না। তখন প্যারাম্পন নিজের অংশের খাবার জ্যামিকে দিয়ে দেয়, যা খেয়ে জ্যামি শান্ত হয়। তবে সে সতর্ক করে দেয় যে আজ সে মেনে নিলেও আগামীকাল যদি আবার এমন হয় তবে সে অন্য সবার খাবার খেয়ে নেবে।
নেবে। পরের দিন জ্যামি যখন তার পিৎজা এবং প্ল্যাটফর্মের জন্য অপেক্ষা করছিল, তখন ওপরের স্তর থেকে চিৎকার, মারামারি ও হট্টগোলের আওয়াজ ভেসে আসে। ওপরের ফ্লোরের রুবেসপিয়ার তাদের জানায় যে 19 ও 20 নাম্বার ফ্লোরের লয়ালেন্স সঙ্গীরা 21 নাম্বার ফ্লোরের চোরেদের আটকাতে গিয়েছিল, কিন্তু সম্ভবত তারা ব্যর্থ হয়েছে। তাই এখন তাদের নিজেদেরই সেই পিৎজা চোরের মুখোমুখি হতে হবে এবং তাকে ধরতে হবে। মারামারির কথা শুনেই জ্যামির বুক কেঁপে ওঠে। সে দেখতে যতটাই শক্তিশালী হোক না কেন, আসলে সে ছিল অত্যন্ত ভীত। প্ল্যাটফর্মটি যখন তাদের ফ্লোরে নামছিল, তখন সে ভয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে যে সে কোনো ঝামেলা চায় না এবং যে তার পিৎজা চুরি করেছে সে তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু প্ল্যাটফর্ম যখন তাদের ফ্লোরে এসে থামে, তখন দেখা যায় সেখানে একটি মানুষের রক্তাক্ত লাশ পড়ে আছে, যা ছিল 21 নাম্বার ফ্লোরের এক কয়েদির। আর তখনই ওপর থেকে রুবেসপিয়ার সেই পিৎজা চোরের সাথে লড়াই করতে করতে ধপাস করে প্ল্যাটফর্মের ওপর এসে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্যামি ভয়ে স্তব্ধ হয়ে যায়, কিন্তু প্যারাম্পন রুবেসপিয়ারকে সাহায্য করার জন্য লড়াইয়ে নেমে পড়ে। ঠিক তখনই ওপরের ফ্লোরে, যেখানে রুবেসপিয়ারের সেলমেট মেয়েটি ছিল, সেখানে হঠাৎ তাপমাত্রা প্রচন্ড বাড়তে শুরু করে, কারণ লড়াই করার সময় বেশ কিছু খাবার ছিটকে তাদের সেলের মেঝেতে পড়ে গিয়েছিল এবং নিয়ম অনুযায়ী সেলে খাবার রাখার কারণে সিস্টেম ঘরটিকে উত্তপ্ত করতে শুরু করে। রুবেসপিয়ারের সেলমেট মেয়েটি প্রাণ ভয়ে সেই খাবারগুলো তাড়াতাড়ি নিচে গর্ত দিয়ে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রচন্ড গরমে তার সেলে আগুন লেগে যায় এবং সে জ্যান্ত পুড়ে গিয়ে প্ল্যাটফর্মের ওপর এসে আশ্রে পড়ে। প্যারাম্পন দ্রুত একটি চাদর দিয়ে ঢেকে তার শরীরের আগুন নেভায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই 21 নাম্বার ফ্লোরের সেই পিৎজা চোরটি আচমকা তাদের উপর হামলা করে বসে। প্যারাম্পন অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করে রড দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই প্ল্যাটফর্মটি আবার নিচের দিকে নামতে শুরু করে। এটা দেখে রুবেসপিয়ার চিৎকার করে বলে যে জলদি সেলে পড়ে থাকা সমস্ত খাবার নিচের প্ল্যাটফর্মে ফেলে দাও, নয়তো আমাদের সেলও আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তারা দ্রুত সমস্ত খাবার প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে নিজেদের প্রাণ বাঁচায়। এরপর রুবেসপিয়ার সেই 21 নাম্বার ফ্লোরের পিৎজা চোরটিকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং বলে যে সে একে তাদের মাস্টারের তৈরি করা প্রধান লিডারের কাছে নিয়ে যাবে, তিনি এর বিচার করবেন। এই সময় জ্যামি তার স্বভাবসুলভ কাপুরুষতা দেখায়। লড়াইয়ের সময় সে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল, আর এখন চোরটিকে বাধা অবস্থায় দেখে সে তাকে লাথি ঘুষি মারতে শুরু করে। রুবেসপিয়ার তাকে থামায়, কিন্তু যখন প্যারাম্পন জানায় যে রুবেসপিয়ারের আগুনে পড়া সেলমেট মেয়েটি মারা গেছে, তখন রুবেসপিয়ার রাগে ফেটে পড়ে এবং পিৎজা চোরটিকে বেধরম মারধর করে। রুবেসপিয়ার তাদের লয়ালেন্সদের নিয়ম ও মাস্টারের একটি গল্প শোনায়। সে বলে যে একবার তাদের মাস্টার একটানা জেলের একদম নিচের সেলে বন্দী ছিলেন, যেখানে কোনোদিন খাবার পৌঁছাতো না। তখন ক্ষুধা মেটাতে তাদের মাস্টার নিজের শরীরের মাংস কেটে খেয়েছিলেন এবং সেখানে থাকা অন্যান্য ক্ষুধার্ত মানুষদেরও নিজের মাংস খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন। তারপর থেকেই তারা জেলের সমস্ত মানুষকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছেন এবং এই নিয়মগুলো তৈরি করেছেন যাতে সবার মুখে খাবার জোটে। সেদিন রাতে যখন রুবেসপিয়ার তার মৃত সেলমেট মেয়েটির লাশ গর্ত দিয়ে নিচে ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন জ্যামি তাকে বলে যে লাশটি নিচে ফেলে দেওয়ার চেয়ে নিচের স্তরের ক্ষুধার্ত মানুষদের দিয়ে দেয়া ভালো, অন্তত তারা খেয়ে বাঁচবে। কিন্তু রুবেসপিয়ার রেগে গিয়ে বলে এটা মাস্টারের নিয়মের সম্পূর্ণ পরিপন্থী এবং মানুষের মাংস খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। জ্যামি তখন তাকে খোঁচা দিয়ে বলে যে তোমরা আসলে এখন নিজেদের সুবিধা মতো নিয়ম তৈরি করছো। এরপর রুবেসপিয়ার তার মৃত সঙ্গীর লাশটি গর্ত দিয়ে নিচে ফেলে দেয়। লাশটি যখন বিভিন্ন ফ্লোর পার হয়ে একদম শেষের দিকের ফ্লোরগুলোতে গিয়ে পড়ে, তখন সেখানে থাকা ক্ষুধার্ত ও হিংস্র কয়েদিরা পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কামড়ে কামড়ে তার হাড় পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলে। পরদিন যখন প্ল্যাটফর্মটি আবার আসে, তখন জ্যামির পিৎজা একদম অক্ষত অবস্থায় ছিল। সে মহা আনন্দে তা খেতে শুরু করে। খাবার খাওয়ার পর রুবেসপিয়ার ওপরের লেভেলে যারা মারা গেছে তাদের সবার পছন্দের খাবারগুলো গর্ত দিয়ে নিচে ফেলে দিতে শুরু করে। জ্যামি তাকে জিজ্ঞেস করে এই ভালো খাবারগুলো ফেলে দেওয়ার কি দরকার, এগুলো তো আমরাও খেতে পারি। রুবেসপিয়ার জবাব দেয় এটাও নিয়মের বাইরে, এখানে প্রত্যেকে শুধু নিজের জন্য বরাদ্দ করা একটি নির্দিষ্ট ডিশই খেতে পারবে। যদি কেউ মৃত মানুষের খাবার খেতে চায় তবে তাকে নিজের পছন্দের ডিশটি প্ল্যাটফর্ম থেকে নিচে ফেলে দিতে হবে। জ্যামি যুক্তি দেয় যে এই খাবার নিচে গেলে নিচের মানুষেরা তো খেতে পারবে, কিন্তু রুবেসপিয়ার বলে যে এতে শুধু অল্প কিছু মানুষের লাভ হবে, সবার নয়। এরপর সে সেই পিৎজা চোরকে প্ল্যাটফর্মে শুইয়ে রেখে লিডারের কাছে নিয়ে যাওয়ার জন্য নিচে চলে যায় এবং প্যারাম্পন ও জ্যামিকে নিয়ম মেনে চলার অনুরোধ করে। পরের দিনগুলোতে প্যারাম্পন নিয়ম মেনে মৃতদের খাবার নিচে ফেলে দিতে থাকে। জ্যামির খাবার নষ্ট করতে মন না চাইলেও প্যারাম্পনকে দেখে সেও খাবার ফেলতে শুরু করে। তবে লোকচক্ষুর আড়ালে 2-4 লোকমা খাবার সে এমনিতেই মুখে পুরে নিত। এভাবেই দিন কাটতে থাকে।
থাকে এবং জ্যামি ও প্যারাম্পনের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। 30 দিনের মেয়াদের একদম শেষ দিনে প্যারাম্পন জ্যামির অতীত সম্পর্কে জানতে চায়। জ্যামি জানায় যে সে দেখতে যতটা বোকা আসলে ততটা বোকা নয়। সে নিজের পুরো জীবন ম্যাথমেটিক্স নিয়ে গবেষণায় কাটিয়ে দিয়েছে। এক পর্যায়ে সে হার মেনে নেয়, কারণ সে -1 এর স্কোয়ার রুট বের করার চেষ্টা করছিল, যা সমাধান করলে কাল্পনিক সংখ্যা আসে। যেহেতু জ্যামি বাস্তববাদী ছিল এবং কাল্পনিক জিনিসে বিশ্বাস করত না, তাই সে গণিত চর্চা এবং ইউনিভার্সিটির প্রফেসরের চাকরি দুটোই ছেড়ে দেয়। এরপর নিজের স্ত্রী সন্তানদের ত্যাগ করে সে তার বাবা মায়ের পুরনো বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। প্যারাম্পন যখন তার সন্তানদের কথা জিজ্ঞেস করে, জ্যামি কোনো উত্তর না দিয়ে উল্টো প্যারাম্পনের গল্প জানতে চায়। প্যারাম্পন জানায় যে তার একটি ছোট্ট ছেলে ছিল যে এক দুর্ঘটনায় মারা গেছে এবং প্যারাম্পন নিজেকেই তার মৃত্যুর জন্য দায়ী মনে করে। তাই এই অপরাধবোধ থেকে মুক্তি পেতে এবং নিজেকে ক্ষমা করার জন্য সে স্বেচ্ছায় এই নরকতুল্য জেলে এসেছে। তারা যখন কথা বলছিল তখন নিচের ফ্লোরের মানুষদের থেকে জানতে পারে যে লয়েলেন্সদের নিয়মের কারণে এবার খাবার 175 নম্বর ফ্লোর পর্যন্ত পৌঁছেছে। এই খবর শুনে প্যারাম্পন এবং জ্যামি খুশিতে নাচতে শুরু করে, কিন্তু দুঃখের বিষয় পরের দিন সকালে যখন তাদের চোখ খোলে, লটারির মাধ্যমে তাদের স্থান হয় 180 নম্বর ফ্লোরে। এত নিচে খাবার পৌঁছানো কোনো অলৌকিক ঘটনা ছাড়া অসম্ভব ছিল। সেখানে গিয়ে তারা জানতে পারে যে উপরে 169 নম্বর ফ্লোরে কেউ একজন নিয়ম ভেঙেছে এবং পুরো চেইনটি নষ্ট করে দিয়েছে। প্ল্যাটফর্ম যখন তাদের ফ্লোরে আসে তখন সেখানে খালি বাসন ছাড়া এক দানাও খাবার ছিল না। জ্যামি ক্ষুধার জ্বালায় ছটফট করতে শুরু করে। তখন তাদের ওপরের ফ্লোরের এক মহিলা কয়েদি জানায় যে মাস্টারের লিডাররা ওপরের স্তরের সেই সমস্ত মানুষদের কঠোর শাস্তি দিচ্ছে যারা গত মাসে নিয়ম ভেঙেছিল। সে জানায় মোট 3 জন মানুষ নিয়ম ভেঙেছিল, যার মধ্যে 24 নম্বর ফ্লোরের এক মোটা লোকও ছিল যে চুপি চুপি মৃত মানুষের খাবার খেয়েছিল। আসলে জ্যামি যখন 24 নম্বর ফ্লোরে লুকিয়ে অন্যদের খাবার খাচ্ছিল তখন ওপর থেকে এই মহিলাটি তাকে দেখে ফেলেছিল এবং সিস্টেমের মাধ্যমে এই খবর সমস্ত লয়ালেন্স গ্রুপের কাছে পৌঁছে গিয়েছিল। মহিলাটি যখন জিজ্ঞেস করে যে তারা গত মাসে কোন ফ্লোরে ছিল, তখন প্যারাম্পন জ্যামিকে বাঁচাতে মিথ্যা বলে যে তারা 24 নম্বরে নয় বরং 48 নম্বর ফ্লোরে ছিল। এরপর বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু ওপর থেকে প্ল্যাটফর্মে এক ফোঁটাও খাবার আসছিল না। দিনের পর দিন না খেয়ে থাকার কারণে জ্যামির বিশাল শরীর ভেঙে পড়ে এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। প্যারাম্পন নিজের শরীরে তোয়াক্কা না করে জ্যামির সেবা করতে থাকে। জ্যামি তাকে বলে যে আর কিছুদিন খাবার না পেলে সে নির্ঘাত মারা যাবে। মাঝরাতে জ্যামির মনে তীব্র অনুশোচনা ও অপরাধবোধ জাগে। সে বুঝতে পারে যে সে জীবনে একজন চরম ব্যর্থ মানুষ। না পেরেছে সে বাবা মায়ের ভালো সন্তান হতে, না পেরেছে ভালো স্বামী হতে, আর না পেরেছে নিজের সন্তানদের জন্য একজন ভালো বাবা হতে। সে কেবল সারা জীবন এক মিথ্যা অহংকার আর কঠোরতার মুখোশ পরে বেঁচে ছিল, অথচ ভেতরে ভেতরে সে ছিল অত্যন্ত দুর্বল এবং ভীত। তার কারণে নিচে কত মানুষ না খেয়ে মারা গেছে এই ভেবে সে ছটফট করতে থাকে। সে আরো বুঝতে পারে যে তার এই চুরির অপরাধের কারণে লয়ালেন্সের নিষ্ঠুর লিডাররা হয়তো প্যারাম্পনকেও রেহাই দেবে না এবং তাকেও শাস্তি পেতে হবে। নিজের সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করতে এবং প্যারাম্পনকে লয়ালেন্সদের হাত থেকে বাঁচাতে জ্যামি এক চরম সিদ্ধান্ত নেয়। সে নিজের শরীরে আগুন লাগিয়ে নিচের গর্তে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয়। প্যারাম্পন তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু জ্যামি তার কোনো কথাই শোনে না। সে প্যারাম্পনকে বলে, তুমি যদি কখনো এই নরক থেকে জীবিত বাইরে বের হতে পারো তবে আমার সন্তানদের বলো যে তাদের বাবা তাদের কতটা ভালোবাসতো। এই কথা বলে জ্যামি তার হাতের লাইটার দিয়ে নিজের কাপড়ে আগুন ধরিয়ে দেয় এবং জ্বলন্ত অবস্থায় 333 তলার সেই অতল গর্তে ঝাঁপিয়ে পড়ে। তার নিচে পড়ে যাওয়ার শব্দ শুনে নিচের ফ্লোরের ক্ষুধার্ত রাক্ষসগুলো উল্লাসে ফেটে পড়ে এবং তার আতপোড়া লাশটি খাওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করে। পরের মাসে যখন প্যারাম্পনের চোখ খোলে তখন সে নিজেকে 51 নম্বর ফ্লোরে আবিষ্কার করে। এবার তার সাথে এক নতুন মেয়েকে সেলমেট হিসেবে দেওয়া হয়, যার একটি হাত কনুই থেকে কাটা ছিল। মেয়েটি এমন আচরণ করছিল যেন আজই এই জেলে তার প্রথম দিন। প্যারাম্পন তাকে জেলের সমস্ত নিয়ম কানুন ভালো করে বুঝিয়ে দেয়। এরপর ওপর নিচের কয়েদির মাধ্যমে তারা জানতে পারে যে 71 নম্বর ফ্লোর পর্যন্ত তাদের সমস্ত লয়ালেন্স সঙ্গীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে তাদের সাথে কিছু নতুন নিয়ম ভঙ্গকারীও এসেছে। তারা জানতে পারে যে 54 নম্বর ফ্লোরে এমন এক হিংস্র লোক এসেছে যে গত মাসে 2 নম্বর ফ্লোরে ছিল এবং সেখানে সে একাই প্রচুর খাবার খেয়ে নষ্ট করেছিল। একথা শুনে প্যারাম্পনের শরীর রাগে রিরি করে ওঠে, কারণ এমন মানুষদের লোভের কারণেই জ্যামিকে নিজের প্রাণ দিতে হয়েছে। জ্যামির রেখে যাওয়া লাইটারটি এখন প্যারাম্পনের কাছেই ছিল। সে ঠিক করে যে সে 54 নম্বর ফ্লোরের সেই লোকটিকে কোনোভাবেই ছাড়বে না। পরের দিন প্ল্যাটফর্ম আসার পর সেই এক হাত কাটা মেয়েটিও প্যারাম্পনের সাথে দেয় এবং তারা দুজনে লোহার
লোহার রড হাতে প্ল্যাটফর্মের উপরে চড়ে বসে। তারা যখন 52 ও 53 নাম্বার ফ্লোর পার হচ্ছিল তখন সেখানকার লয়ালেন্সরা তাদের বাধা দিয়ে বলে, ওইটা আমাদের নিয়মের বাইরে, তোমরা নিচে যেও না, এতে চেইন ভেঙে যাবে। নিয়ম অনুযায়ী আমাদেরই নিচে গিয়ে ওই লোকের সাথে লড়া উচিত। কিন্তু প্যারাম্পন কোনো কথা না শুনে জেদ ধরে থাকে। শেষমেশ ওপরের লেভেলের কিছু কয়েদিও তাদের সাথে প্ল্যাটফর্মে যোগ দেয় এবং তারা সবাই মিলে 54 নম্বর ফ্লোরে পৌঁছায়। 54 নম্বর ফ্লোরের সেই লোকটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও হিংস্র। সে নিজের সেলমেটকে খাটের সাথে শক্ত করে বেঁধে রেখেছিল যাতে সে কোনো খাবারে হাত দিতে না পারে। প্ল্যাটফর্মটি নিচে নামার সাথে সাথেই সেই লোকটি কাচের ধারালো টুকরো দিয়ে লয়ালেন্সদের পাগলের মতো আক্রমণ করে। এক হাতেই সে সবাইকে ঘায়েল করতে শুরু করে এবং লড়াইয়ের মাঝে লয়ালেন্স গ্রুপের একজনকে মেরেই ফেলে। এরপর সে প্যারাম্পনের সেই এক হাত কাটা সেলমেট মেয়েটির গলা কাটার চেষ্টা করে। ঠিক তখনই প্যারাম্পন পেছন থেকে তার মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। লোকটিকে চিরতরে শেষ করে দেওয়ার পুরো সুযোগ প্যারাম্পনের কাছে ছিল, কিন্তু লোকটি তখন কান্নাকাটি করে নিজের জীবনের ভিক্ষা চাইতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে বলে যে সে বিগত 1.5 বছর ধরে এই নরকে ফেসে আছে এবং ক্ষুধার জ্বালায় পাগল হয়েই সে ওপরের ফ্লোরে এমন আচরণ করেছিল। প্যারাম্পন জীবনে কখনো কাউকে খুন করেনি, তাই সে মায়াবশত সেই লোকটিকে মারতে পারে না। এই সুযোগে লোকটি প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে নিচের ফ্লোরে পালিয়ে যায়। সেই এক হাত কাটা মেয়েটি প্যারাম্পনের উপর রেগে যায় এবং বলে, তুমি ওকে ছেড়ে দিয়ে মস্ত বড় ভুল করলে, ও বেঁচে থাকলে আমাদের আরো অনেক মানুষকে মেরে ফেলবে। মেয়েটির কথাবার্তা শুনে প্যারাম্পন বুঝতে পারে যে এই মেয়েটি এখানে নতুন নয়, সে মিথ্যা বলছিল। তখন মেয়েটি আসল সত্য প্রকাশ করে। সে জানায় যে সে গত 6 মাস ধরে এই জেলে আছে। সে যখন প্রথম এসেছিল তখন তার সেলমেট ছিল কেকাশি নামের এক মেয়ে। সে তাকে লয়ালেন্সদের সমস্ত নিয়ম শিখিয়েছিল। তারপর থেকে তারাও লয়ালেন্স গ্রুপে যোগ দেয় এবং নিয়ম ভাঙা মানুষদের শাস্তি দিতে বিভিন্ন ফ্লোরে যেত। কিন্তু একদিন এক সেলে তারা এক মুমূর্ষ কয়েদিকে দেখতে পায়। তার উপর দয়ার বশবর্তী হয়ে তারা তাকে বাঁচানোর জন্য এক মৃত মানুষের মাংস খেতে দিয়েছিল। এই ঘটনার কিছুদিন পর লয়ালেন্সদের প্রধান লিডার ডার্গিন তাদের সেলে চড়াও হয়। ডার্গিন ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সামান্য ভুলও সে সহ্য করত না। যেহেতু কেকাশি আর সেই মেয়েটি মাস্টারের নিয়ম ভেঙে মানুষকে মানুষের মাংস খাইয়েছিল, তাই ডার্গিন তাদের শাস্তি দিতে এসেছিল। কিন্তু কেকাশি উল্টো ডার্গিনের উপর আক্রমণ করে তার দুটো চোখই উপড়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে ডার্গিনের লোকেরা কেকাশিকে সম্পূর্ণ উলঙ্গ করে প্ল্যাটফর্মের সাথে বেঁধে একদম নিচের ফ্লোরগুলোতে পাঠিয়ে দেয়, যেখানে ক্ষুধার্ত কয়েদিরা তাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলে। আর কেকাশিকে সাহায্য করার অপরাধে এই মেয়েটির হাত কেটে নেওয়া হয়েছিল। মেয়েটি প্যারাম্পনকে বলে, এখান থেকে জীবিত বের হওয়া অসম্ভব, আর যেহেতু আমরা আজ নিচে এসে লয়ালেন্সদের নিয়ম ভেঙেছি, তাই আগামীকাল ডর্গিন নিজেই আমাদের সেলে আসবে শাস্তি দিতে। সে আরো বলে যে এখান থেকে পালানোর একটিমাত্র উপায় আছে, আর তা হলো ইন্টারভালের সময়। ইন্টারভাল হলো মাসের সেই শেষ দিন যখন সমস্ত সেলে এক বিশেষ ধরনের অজ্ঞান করার গ্যাস ছেড়ে দেওয়া হয় এবং প্রশাসন এসে কয়েদিদের অলক্ষ্যে তাদের সেল পরিবর্তন করে দেয়। প্যারাম্পন বলে, গ্যাসের কারণে তো আমরা অজ্ঞানী হয়ে যাব, তবে পালাবো কিভাবে? তাদের সেলে আরো একজন কয়েদি ছিল। সে এতক্ষণ ঘুমানোর ভান করে তাদের সমস্ত গোপন পরিকল্পনা শুনছিল। পরের দিন যখন প্যারাম্পন এবং মেয়েটি গর্ত দিয়ে উপরের দিকে তাকায়, তারা দেখে ডর্গিন ওপরের ফ্লোরের এক নিয়মভঙ্গকারীকে উলঙ্গ করে প্ল্যাটফর্মে বেঁধে তার গলা কেটে ফেলেছে। এরপর সে তার দলবল নিয়ে প্যারাম্পনদের সেলে এসে হাজির হয়। সে বলে, তোমাদের কারণে আজ লয়ালেন্সদের চেন ভেঙে গেছে। নিয়ম অনুযায়ী 52 ও 53 নাম্বার ফ্লোরের লোকেদের যাওয়ার কথা ছিল, কিন্তু তোমরা গিয়ে পুরো কানেকশন নষ্ট করেছো। নিজেদের মতো নিয়ম বদলানোর শাস্তি হিসেবে ডর্গিন প্যারাম্পনের সেলমেট মেয়েটিকে আবার উলঙ্গ করে প্ল্যাটফর্মে বেঁধে দেয় এবং প্যারাম্পনের একটি হাত নিষ্ঠুরভাবে কেটে ফেলার নির্দেশ দেয়। ঠিক তখনই তাদের সেলের সেই সুযোগ সন্ধানী তৃতীয় কয়েদি ডর্গিনকে বলে যে এই প্যারাম্পনকে জীবিত ছেড়ো না, কারণ এদের কাছে এখান থেকে পালানোর একটি গোপন প্ল্যান আছে। এরা জানে যে জেলের ভেতরে এমন একটি জায়গা আছে যেখান থেকে বাইরে যাওয়া সম্ভব, তবে তার জন্য আগে কুকুরের মাংস খেতে হবে। এই অদ্ভুত কথা শুনে ডর্গিনের লোকেরা হাসাহাসি করলেও ডর্গিন সেই লোকটিকে নিজের দলে নিয়ে নেয়। এরপর দৃশ্য জলের একদম নিচে চলে যায়, যেখানে এক অদ্ভুত পিরামিড স্লাইডের ওপর অনেকগুলো শিশুকে একে অপরের হাত ধরে মানব শৃঙ্খল তৈরি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হঠাৎ একটি শিশুর হাত ফসকে গেলে বাকি সব শিশু সেই পিরামিডের ওপরে চড়ার জন্য হুড়োহুড়ি শুরু করে। পরের মাসে যখন প্যারাম্পনের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে 72 নাম্বার ফ্লোরে আবিষ্কার করে। তার কাটা হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। এবার তার নতুন সেলমেট হিসেবে আসে এক বৃদ্ধ, যার নাম ছিল ত্রিমগাসি। প্যারাম্পন এবার মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে আর কোনো লয়ালেন্সের নিয়ম মানবে না। সে যে কোনো উপায়ে
উপায়ে এই নরক থেকে পালাবেই। তার মনে পড়ে তার আগের সেলমেটের বলা সেই কথা, ইন্টারভালের সময় পালানো সম্ভব। মেয়েটি বলেছিল যে জেলের কোনো একটি সেলের দেওয়ালে একটি কুকুরের পেইন্টিং বা ছবি আঁকা আছে। সেই পেইন্টিংটি এক বিশেষ রাসায়নিক কেমিক্যাল দিয়ে তৈরি। ইন্টারভালের সময় যখন অজ্ঞান করার গ্যাস ছাড়া হবে, তখন যদি কেউ সেই পেইন্টিং এর অংশ ছিঁড়ে চিবিয়ে খেয়ে নেয়, তবে কেমিক্যালের প্রতিক্রিয়ায় সে আর অজ্ঞান হবে না। তবে এই কাজে প্রাণ যাওয়ার ঝুঁকিও ছিল শতভাগ। প্যারাম্পন ত্রিমগাছির কাছ থেকে তার ধারালো ছুরিটি চেয়ে নেয় এবং তাকে ওপর নিচের কোনো কথা না শুনে নিজের মতো থাকতে বলে। প্ল্যাটফর্ম যখন আসে, ত্রিমগাছি কোনো নিয়ম না মেনে নিজের মতো মদ ও খাবার খেতে শুরু করে। প্যারাম্পন সেই কুকুরের পেইন্টিংটি খোঁজার জন্য প্ল্যাটফর্মে চড়ে বসে এবং ত্রিমগাছিও তার সাথে নিচে যেতে শুরু করে। নিচে যাওয়ার পথে প্যারাম্পন অন্যান্য সাধারণ কয়েদিদেরও লয়ালেন্সদের বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং বলে, লয়ালেন্সরা সামান্য ভুলেও আমাদের সন্তানদের বা আমাদের মারছে। আমরা যদি এক না হই তবে ডরগিন আমাদের সবাইকে একে একে শেষ করে দেবে। তার কথায় অনুপ্রাণিত হয়ে অনেক বন্দী লয়ালেন্সদের বিরুদ্ধে একটি নতুন বিদ্রোহী দল গঠন করে। প্যারাম্পন এবং তার নতুন দল প্ল্যাটফর্ম নিয়ে আরো নিচে নামতে থাকে। মাঝপথে এসে এক ছেলে আমরা ব্যারেটকে দেখতে পাই। সে প্যারাম্পনদের সাথে যেতে অস্বীকার করে এবং বলে বাইরে যাওয়ার রাস্তা ওপরের দিকে, নিচের দিকে নয়। অবশেষে এক নিচের ফ্লোরে পৌঁছে প্যারাম্পন দেওয়ালে সেই কাঙ্ক্ষিত কুকুরের পেইন্টিংটি খুঁজে পায়। সে সবাইকে সেই ছেলে আস্তানা গাড়তে বলে। সেদিন রাতে তারা সবাই মিলে সেই ফ্লোরের জেলের লোহার রড ও বাসন কাসন দিয়ে ডরগিনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অস্ত্র তৈরি করে। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা এক ভয়াবহ দৃশ্য দেখে। ডরগিন এবং তার লোকেরা উপরের ফ্লোর থেকেই প্ল্যাটফর্মের সমস্ত খাবার গর্ত দিয়ে নিচে ফেলে দিচ্ছিল, যাতে নিচে থাকা এই বিদ্রোহীদের কাছে একদানা খাবারও না পৌঁছায়। ডরগিন ওপর থেকে চিৎকার করে বলে, তোরা আগামী 30 দিন এভাবেই না খেয়ে থাকবি। যখন তোরা ক্ষুধার জ্বালায় দুর্বল হয়ে পড়বি, তখন আমরা নিচে এসে তোদের সবাইকে কুচি কুচি করে কাটবো। বিদ্রোহীরা বলে, নিচে তো তোমার লয়ালেন্সদের লোকেরাও আছে, তাদের কি হবে? ডরগিন ঠান্ডা মাথায় উত্তর দেয়, মাস্টারের নিয়ম বাঁচানোর জন্য তাদের এই আত্মত্যাগ জায়েজ। সে শর্ত দেয়, যদি কেউ তাদের আসল লিডারের নাম বলে দেয় তবে বাকিদের ছেড়ে দেওয়া হবে। এই সময় ত্রিমগাছি বুদ্ধিশুদ্ধি দিয়ে সবাইকে বলে, আমাদের ভয়ের কিছু নেই। খাবার না এলে আমরা নিচের সেলে থাকা ডরগিনের লয়ালেন্সদের মেরেই তাদের মাংস রান্না করে খাবো। এ কথা শুনে ডরগিনও থমকে যায়। ঠিক এই মুহূর্তে আমাদের প্যারাম্পনের অতীতের সেই মর্মান্তিক সত্যিটি দেখানো হয়। প্যারাম্পন আসলে বাইরের দুনিয়ায় একজন অত্যন্ত নামকরা এবং প্রতিভাবান আর্ট এক্সিবিউটর ছিল। একবার তার এক বিশাল আর্ট এক্সিবিশনে সে নিখুঁত বন্য পশুর মূর্তি ও স্কেচ প্রদর্শন করেছিল। সেখানে তার বয়ফ্রেন্ড তাদের ছোট ছেলেকে নিয়ে বেড়াতে এসেছিল। প্রদর্শনীতে খেলার ছলে ছেলেটি হঠাৎ মেঝের উপর রাখা একটি হিংস্র কুকুরের স্কেচের উপর পড়ে যায়। প্যারাম্পন সেই কুকুরের স্কেচটিকে বাস্তবসম্মত রূপ দেওয়ার জন্য তার থাবায় আসল ধারালো ব্লেড লাগিয়ে রেখেছিল। ছেলেটি যখন তার উপর পড়ে, তখন সেই বিষাক্ত ব্লেডটি সরাসরি তার চোখের ভিতর গিয়ে মগজে ঢুকে যায় এবং শিশুটি ছটফট করতে করতে মায়ের কোলেই মারা যায়। আদালত এটিকে একটি সাধারণ দুর্ঘটনা বলে প্যারাম্পনকে খালাস করে দেয় এবং পরে প্যারাম্পনের সেই সমস্ত পেইন্টিং ও কুকুরের স্কেচটি কোটি টাকায় বিক্রি হয়। কিন্তু প্যারাম্পন নিজের ভেতরের এই তীব্র অপরাধবোধ সহ্য করতে পারছিল না। সে মনে করত নিজের খামখেয়ালিপনা আর আর্টের চক্করেই সে নিজের সন্তানকে খুন করেছে। নিজেকে শাস্তি দিতেই সে এই 333 তালা নরকে এসে বন্দী হয়েছে। বর্তমানে জেলের ভেতর পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। ক্ষুধার জ্বালায় প্যারাম্পনের দল ডরগিনের অনুগত লয়ালেন্সদের ধরে ধরে হত্যা করে তাদের মাংস খেতে শুরু করে। কিছুদিন পর ডরগিন নিজে তার বিশাল বাহিনী নিয়ে প্ল্যাটফর্মে করে নিচে নেমে আসে এবং দুই দলের মধ্যে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। লোহার রড, ছুরি আর কাচের আঘাতে পুরো জেলখানা রক্তে ভেসে যায়। যুদ্ধের শেষে দেখা যায় চারিদিকে শুধু লাশের পাহাড় জমে আছে। পুরো ফ্লোরে কেবল প্যারাম্পন এবং ত্রিমগাছি জীবিত বেঁচে ছিল। সেখানে ডরগিনও গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে গোঙাচ্ছিল। প্যারাম্পন তার সামনে গিয়ে বলে, আমি চাইলে তোকে কষ্ট দিতে দিতে মারতে পারতাম, কিন্তু আমি তোর মতো নই। এই বলে সে ত্রিমগাছির ছুরি দিয়ে ডরগিনের গলা কেটে তাকে চিরতরে শেষ করে দেয়। মাসের শেষ দিনে যখন ফ্লোরে অজ্ঞান করার গ্যাস ছাড়ার সময় ঘনিয়ে আসে, প্যারাম্পন দেওয়াল থেকে সেই কুকুরের পেন্টিংটির কেমিক্যাল যুক্ত কাগজ ছিঁড়ে নিজের মুখের ভেতর পুরে নেয়। সে ত্রিমগাছিকেও তার সাথে আসার অনুরোধ করে, কিন্তু ত্রিমগাছি ক্লান্ত গলায় বলে, এখানে প্রতিটি মানুষ নিজের পাপের লড়াই করছে, আমি আর কোথাও যাব না, এখানেই আমার শেষ। কিছুক্ষণ পর জেলের সমস্ত ফ্লোরে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়। কেমিক্যালের কারণে প্যারাম্পন অজ্ঞান হওয়া থেকে বেঁচে যায়। ঠিক তখনই জেলের ভেতরের গ্র্যাভিটি জিরো করে দেওয়া হয়। প্রশাসনের স্টাফরা স্পেস স্যুট পরে এসে সমস্ত লাশ দড়ি দিয়ে বেঁধে 333 নাম্বার
নাম্বার ফ্লোরের নিচে এক বিশাল অন্ধকার কূপের দিকে নিয়ে যেতে থাকে। তারা প্যারাম্পনকেও মৃত ভেবে লাশের স্তূপের সাথে বেঁধে ফেলেছিল। প্যারাম্পন চোখ খুলে দেখে যে তারা 333 নাম্বার ফ্লোরের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছে এবং সেখানে জেলের কর্মীরা ক্লিনিং এর কাজ করছে। সে দড়ির বাঁধন আলগা করে চুপি চুপি 333 নাম্বার ফ্লোরের একটি খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই সে দেখে প্রশাসনের লোকেরা ওপরের সেই পিরামিড স্লাইড থেকে জিতে আসা একটি নিষ্পাপ ছোট্ট বাচ্চাকে এনে সেই খাটের উপর শুইয়ে রাখছে। এরপর কর্মীরা লাশের স্তূপ নিচে ফেলে দিয়ে জিরো গ্র্যাভিটির সাহায্যে উপরের দিকে অর্থাৎ জেলের বাইরে চলে যায়। প্যারাম্পনের কাছেও সুযোগ ছিল জেলের কর্মীদের পিছু পিছু উপরের দিকে উড়ে গিয়ে এই নরক থেকে পালিয়ে নিজের জীবন বাঁচানোর, কিন্তু খাটে শুয়ে থাকা সেই অবুঝ শিশুটির দিকে তাকাতেই তার চোখের সামনে তার নিজের মৃত সন্তানের মুখটি ভেসে ওঠে। সে ভাবে অতীতে সে নিজের সন্তানকে বাঁচাতে পারেনি, কিন্তু আজ সৃষ্টিকর্তা তাকে আরেকটি সুযোগ দিয়েছেন এই শিশুটির প্রাণ বাঁচানোর। সে নিজের মুক্তির কথা ভুলে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেয় এবং প্ল্যাটফর্মের সাহায্যে তাকে নিয়ে জেলের একদম শেষ সীমানার নিচে নামতে শুরু করে। কিন্তু অন্ধকার অন্ধকূপে নিচে নামার সময় আচমকা জেলের একটি লোহার ভীমের সাথে প্যারাম্পনের মাথার পেছন দিকে প্রচন্ড জোরে ধাক্কা খায় এবং সে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার চোখ খোলে সে দেখে যে সে সেই শিশুটির সাথেই এক অন্ধকার মায়াবী অন্ধকার উপত্যকায় দাঁড়িয়ে আছে। সে শিশুটিকে নিয়ে আরো নিচে নামলে দেখতে পায় যে সেখানে জেলের ভেতর আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে, জ্যামি, রুবেসপিয়ার, কাটা হাতের মেয়েটি সহ শত শত মৃত কয়েদিরা সেখানে শান্তভাবে দাঁড়িয়ে আছে। আসলে মাথায় প্রচন্ড চোট পাওয়ার কারণে প্যারাম্পনও সেখানেই মারা গেছে এবং এটি কয়েদিদের মৃত্যুর পরের এক কাল্পনিক জগৎ। জ্যামি এবং অন্যান্যরা প্যারাম্পনকে জড়িয়ে ধরে বলে, তোমার লড়াই আজ শেষ হয়েছে। এই শিশুটিকে বাঁচিয়ে তুমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছ। এবার এই শিশুটি একা প্ল্যাটফর্মে করে উপরের মুক্ত আকাশে চলে যাবে। গল্পের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই গোরিং একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে সেই মৃতদেহের জগতে এসে পৌঁছায়, যেখানে ত্রিমগাছি তাকে স্বাগত জানায়। সেখানে গোরিং এবং প্যারাম্পনের মুখোমুখি দেখা হয়। তারা একে অপরকে আগে থেকেই চিনত। সম্ভবত গোরিংই ছিল প্যারাম্পনের সেই প্রাক্তন বয়ফ্রেন্ড, যার অসাবধানতায় তাদের সন্তান মারা গিয়েছিল। এই নরকপুরীতে এসে অবশেষে তারা একে অপরকে ক্ষমা করে পরম শান্তিতে জড়িয়ে ধরে এবং এখানেই এই অসাধারণ ও রহস্যময় মুভির সমাপ্তি ঘটে।